বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এরপর যে আলোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। দুজনকে স্বাগত জানাই আজকের সংবাদ সম্প্রসারণ। মাসুদ কামাল, যে ঘটনা ঘটে গেল এই ঘটনা আসলে নতুন নয়। এর আগে ৩ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং সর্বশেষ যে ৮ বছরের শিশুটির কথা আমরা বলছি তাতে সারা দেশে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং শুধু এই ধর্ষণের ঘটনা কি, গেল বেশ কিছুদিন ধরে নারীর প্রতি যে নির্যাতনের ঘটনা ঘটছে। গতকাল একদিনে বিশ্ব নারী দিবসে ৯ জনের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছে। এই পরিস্থিতিতে আমরা গেলাম কেন, কিভাবে, বা আমাদের আইনের কোনো সমস্যা কি আছে? না, আইনের সমস্যা নাই। আমাদের এখানে আইন, ভালো ভালো আইন আছে। সমস্যাটা হলো আইন প্রয়োগের। আপনার আইন আছে, আইন আপনি প্রয়োগ করেন না, কাজ হবে না। এখন যে জিনিসটা হচ্ছে কি, যে একটা বড় পরিবর্তন তো হয়েছে সরকার পতনের মাধ্যমে, হাসিনা সরকারের পতনের মাধ্যমে। পরিবর্তন হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে এবং একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে একটা ধারণা হয়তো জন্ম নিয়েছে যে এটা কি মৌলবাদী চিন্তার একটা উত্থানের মতো একটা ঘটনা। এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে। অনেকে ভেবেছেন যে এখন বোধহয় আমাদের আর কেউ কিছু বলবে না। এই ভাবনাটা তারা আস্তে 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 টেস্ট করেছে। এই মানুষ দেখে না, একটু আগে টাচ করে দেখি কিছু হয় কিনা, কিছু তো হলো না, তাহলে আরো একটু উপরে টাচ করি, আরেকটু টাচ করি, এইভাবে অগ্রসর হয়েছে। একটার পরে একটা ঘটনা আপনারা ঘুরতে দিয়েছেন এবং দেখেও না দেখার ভান করেছেন, যেন তামাশা দেখেছেন আপনারা। পত্রিকা অফিসের সামনে জিয়াফত কারা করেছে? সেই পাগড়ি পরা লোকগুলো, ওই লোকগুলি তো করেছে রে ভাই। ওটা কি আমাদের পোশাক? না, আমাদের পোশাক। আমরা দেখেছি ওই লোক, ওই শের খান না কি নাম দেখলাম একটা পত্রিকাতে, ওই লোক। আবার ওই লোকটাকেই দেখলাম, তখন তো তাকে কিছু বলা হয় না। তখন দেখলাম যে আমি একটা ভিডিও দেখলাম সে আর্মির সঙ্গে গালাগালি করতেছে আর্মিকে। আবার ওই লোকগুলি দেখলাম ৩২ নম্বর যখন ভাঙা হলো তখন ওইখানে দেখলাম তারা আর্মিকে গালাগালি করতেছে। ওই লোকগুলি তো এখন সেই লোকগুলিকে আবার সর্বশেষ দেখলাম শাহবাগ থানায় ঢুকে তারা ওই ভেতরে থাকা লোকটা ভিডিও করতেছে, সেটা আবার লাইভ ভিডিও করতেছে। তো এগুলি কেন হলো? তাকে গলায় মালা দিয়ে রিসিভ করা হয়েছে। আমাদের এই মধ্যে এই যে আমি 3টা ঘটনা তো উল্লেখ করলাম আপাতত, এই 3টা কাজের কোন কাজটাকে সরকার সমর্থন করেছে? একটাকেও না। এমনকি ৩২ নম্বর ভাঙার ঘটনাটাকে কিন্তু প্রধান উপদেষ্টা নিজে বিবৃতি দিয়ে তার নিন্দা করেছেন। একবার না, 2বার করেছেন। কিন্তু এতদিন ধরে যে ভাঙলো, আমি আপনাকে সেই কথাটাই বলছি শুনেন। উনি একই দিনে 2বার বিবৃতি দিয়েছেন। ভাঙলো যেদিন, তারপরের দিন দুপুরে একবার দিয়েছেন। পরে তার মনে হয়েছে বোধহয় পর্যাপ্ত হয় নাই, রাত্র মধ্যরাতে আরেকবার বিবৃতি দিয়েছেন। কিন্তু তার মানে কি, উনি নিজেও বুঝতে পারছেন এই কাজটা ঠিক হয় নাই। তাহলে হতে দিলেন কেন? দিলেন তো এই দেওয়ার মাধ্যমে উনি যেন ওটা ইঙ্গিত দিলেন যে তোমরা করো, আমি দেখেও দেখব না। এই যে ইঙ্গিতটা, এই ইঙ্গিতটা তাদেরকে বেপরোয়া করে তুলেছে। এবং বেপরোয়া যখন হয়েছে তখন তারা আরো তীব্রভাবে, আরো নগ্নভাবে তারা অগ্রসর শুরু করেছে। থানার মধ্যে আসামিকে থানায় আটকে রাখা হয়েছে, সেখানে যে ভিডিও করা এবং তাদেরকে ছাড়া তারা যাবে না এখান থেকে, ওখানে অবস্থান করা, এটা শাহবাগ থানার ইতিহাসে কখন হয়েছে? এর আগে যে সরকারের আমলে হয়েছে? এটা তো হইতে দিচ্ছে তারা। এখন যখন নাকি নিজের গায়ের উপরে এসে গেছে এবং যখন নাকি দুনিয়ার কারো কাছে মুখ দেখাইতে পারে না, তখন তারা এই সমস্ত কাহিনী করতেছে। 6 মাসের মধ্যে করতে হবে, 1 বছরের মধ্যে করতে হবে, এই সমস্ত কাহিনী করতেছে। আইন করলে কিচ্ছু লাভ নেই। বাংলাদেশে নারী নির্যাতনের কঠোর আইন আছে এবং যে মামলা প্রয়োগটা নাই, যে মামলায় জামিনও পাওয়া যায় না। আপনি প্রয়োগটা নাই, আপনি প্রয়োগ করেন না কেন? কিন্তু জামিন পাওয়া যায় না। আবু সাইদ খান, এটা আমরা বলি আইনে আছে। অসংখ্য মানুষ, অসংখ্য নারী নির্যাতনের অভিযুক্তরা জামিন নিয়ে বাইরে ঘুরছে। ধর্ষণের মামলার আসামি জামিন নিয়ে বাইরে ঘুরছে। কি করে সম্ভব? না, শুধু তাই না, আপনার এই যে ধর্ষণের মামলায় কয়টা সাজা হয়েছে, তো অসংখ্য ঘটনা সেগুলো ধামাচাপা পড়ে আছে। এক ঘটনা আসে, আর একটা আসে, ওটা চাপা পড়ে যায়। তো অনেকগুলো, যে তনু হত্যা থেকে আরম্ভ করে বহুত হত্যা, যেটা ধর্ষণ করে যাকে হত্যা করা হয়েছে, এইসব আলামত থাকার পরেও এগুলো বিচার হয়নি।
এবং একাধিক ঘটনা আছে। তো এই জায়গাটা হচ্ছে, আর এই পরিস্থিতি যখন একটা পরিবর্তন হয় তো তখন সেই সুযোগটা সবাই গ্রহণ করে। তো এখানে একটা পরিবর্তন হয়েছে, আর পরিবর্তনের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা তো ভেঙে পড়েছে, পুলিশ তো এখনও তার নিজের জায়গায় কর্তব্যের জায়গায় নেই। তো এই সুযোগটা তারা গ্রহণ করছে। আর একটা অপরাধ প্রবণতা, এটা তো সমাজে আছে, সব সমাজে থাকে, আমাদের সমাজে আছে। এখানে এক ধরনের পশ্চাৎপদতা, নারীর প্রতি অসম্মান, পুরুষতান্ত্রিকতা, এগুলো সমাজে আছে, বিদ্যমান আছে। কিন্তু এইগুলোকে মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা তো দরকার। দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সাংস্কৃতিকভাবে পরিবর্তন দরকার, মূল্যবোধের পরিবর্তন দরকার। তো মূল্যবোধের পরিবর্তন তার হঠাৎ হয় না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের পরিকর্মা হওয়া দরকার, তাদের ভূমিকা থাকা দরকার। সেই ভূমিকাটা থাকছে না। এমনকি এটা ঠিক, এই সরকার তো আগস্টের পরে তো এতগুলো মাস চলে গেল, এখনও পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে পারছে না, কিংবা তাদেরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে পারছে না। তো এইটা তো একটা বড় ব্যাপার। আর একটা হলো একের পর এক ঘটনা ঘটছে, তো সেই ঘটনার সঙ্গে অনেকে মনে করে যে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো মহল কিংবা কোনো অংশের এদের সাথে যোগাযোগ আছে। তো এই ধরনের ব্যাপারটা বাস্তবে সেটা আমরা মনে করি না। বাস্তবে সরকারের এর মধ্যে তো সেখানে বিবেক সম্পন্ন মানুষ আছে, সেখানে নারীর প্রতি সম্মান দেখানো মানুষই আছে। এটা নিয়ে আমি কোনো সংশয় প্রকাশ করি না। কিন্তু তাদের এই নীরবতা, তাদের এক ধরনের নির্লিপ্ততা, যেটা মানুষকে এক ধরনের উৎসাহিত করছে। এই ধরনের লোকগুলোকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ছিল। এদেরকে গ্রেপ্তার করা, আইন আদালতে নিয়ে যাওয়া, কিংবা এই যে ধরুন যে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে, কই, পুলিশ তো নির্বিকার মনে হচ্ছে। এবং আমরাও সেগুলো পত্রপত্রিকা ছাপা উচিত, এবং আমরা মিডিয়াও কিন্তু তার বক্তব্য প্রচার করছি। আমরা এই দায় ঠেকা, এই দায় তো আমাদেরকেও নিতে হবে। হ্যাঁ, প্রচার করছি, কিন্তু মিডিয়ার তো একটা থাকে চাপ সৃষ্টি করা সরকারের উপর। কিন্তু ভিউ সাংবাদিকতার নামে যে কাজটা করছি আমরা, যে অভিযুক্তের কথা বললেন আপনি, ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার পরে তার বক্তব্য আমরা মিডিয়াগুলোতে প্রচার করছি, সেটি কতটুকু যৌক্তিক বা কতটুকু বিবেক সম্প্রত, সেই প্রশ্ন তো আসতেই পারে। জি, আমি মাসুদ কামাল, একটা জিনিস যে আপনারা বললেন না যে সরকার সব কিছু করবে, সরকার সব কিছু, আইন আছে, আইনের প্রয়োগ, হ্যাঁ ঠিক আছে, আইনের মামলার বিচারের অনেক সময় লাগে। কিন্তু ধরেন যে মেয়েটি ধর্ষিত হলো, যে বাচ্চাটি, সেই বাচ্চাটি ঘরের ভিতরে তার বোনের স্বামী, বোনের শ্বশুর, বোনের মানে স্বামীর বড় ভাইয়ের মাধ্যমে, এই ঘর পর্যন্ত তো আমাদের মানে পুলিশ প্রশাসন ঢুকতে পারবে না। আবু সাইদ খান যেটা বললেন যে সাংস্কৃতিক বিপ্লব দরকার, মানে নিজের মৌলবিকতা বাড়ানো দরকার, কিন্তু সেটা কি করে বাড়বে? আপনি জানেন যে বেইলি রোডে একটা নাটকের উৎসবের আয়োজন করা হচ্ছিল, সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে এক ধরনের মব তৈরি করে, সরকারও কিছু করেনি। তাহলে কে করবে? না না না, আলটিমেটলি তো আপনি যেটা বললেন যে ঘরের মধ্যে থেকে যে সমস্যাগুলো হলো, ঘরের মধ্যে তো সরকার ঢুকবে না, কিন্তু সরকার ঢুকবে কীভাবে সেটা আমি বলি। যে সরকার ফিজিক্যালি সেখানে ঢুকবে না, বাট সরকার এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যে ওই লোকগুলো জানবে যে এইটার শাস্তিটা কি, এবং সেই শাস্তিটা প্রয়োগ হতে তারা দেখবে, দেখে দেখে তারা শিখবে। ভয় পাবে। যে কাজগুলো এটা করেছিল তার স্বামীর বড় ভাই, স্বামীর বাবা, যারা যে কাজটা করেছিল, তারা কি একবারও ভেবেছিল করার সময় যে আমার কি করুণ পরিণতি হতে পারে? তারা কিন্তু ভাবেনি। কেন? তারা তো দেখেইনি। আমি মনে করি, দেখেন আমাদের সামাজিক মিডিয়ারও কিছু সমস্যা আছে। যেমন ধরেন এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাতে একদিন শাস্তি হবে না? যেই দিনই শাস্তিটা এক্সিকিউট করা হবে সেই দিন এটা নিয়ে একটা বড় নিউজ করা উচিত। আমরা করি কি, যখন ঘটনাটা ঘটে তখন করি, তার মধ্যে মশলা ঢুকাই, তার মধ্যে রোগে কিছু বিষয় ঢুকাই, যাতে নাকি মানুষ এই ধরনের কিছু বিকৃত লোকদের জন্য আমরা রসদ যোগাই। কিন্তু এইটা না, যেই দিন তার শাস্তিটা হবে সেই দিন পুরো ঘটনাটা বর্ণনা করে দেখানো উচিত যে পরিণতিটা কি হয়। তাহলে হয় কি, এই পরিণতিটা মানুষের মনের মধ্যে থাকে। যখন এটা থাকে তখন কিন্তু মানুষ ভয় পায় যে তাহলে আমারও এটা হবে, এদের কোনো শাস্তি কিন্তু কেউ দেখে গেল না।
যখন দেখতেন, এখন আমরা কি করতেছি দেখেন, আমি ওই 2 দিন আগে দেখলাম গত 2 দিন ধরে আমি দেখতেছি ফেসবুকে বিভিন্ন অভিভাবকরা, বিভিন্ন সমাজের গুরুত্বপূর্ণ লোকদেরই দেখছি আমি। একজন সাবেক একজন আপনার এডিশনাল সেক্রেটারিকে দেখলাম, উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে উল্লেখ করেছেন যে আপনার মেয়েকে আপনি কিভাবে নিরাপদে রাখবেন। যদি আপনি বহুতল ভবনে থাকেন তাহলে লিফট দিয়ে একা একা তাকে নামতে দিবেন না, অমুক না তমুক। দেখেন সবাই কিন্তু আত্মরক্ষার কথা ভাবছে, ভীত সন্তুষ্ট। তো এই দেশটাকে একটা মানে এটাকে একটা জঙ্গল রাজ, এটা কি জঙ্গল যে এখানে অনেক বাঘ ভালুক আছে, আমাকে মানে এই হয়ে নিজের মানে বর্মটাকে ঠিক রেখে আমাকে হাঁটতে হবে? আমি দেখি জঙ্গল দেখতে চাই না। এটা তো একটা দেশ, একটা মানে মানে আপনি কি বলবো, আপনার একটা পার্কের মতো জায়গা থাকবে, মানুষ অবাধে সব জায়গায় ঘুরবে একদম, এবং সে নিঃসংক চিত্তে ঘুরবে। একটা নারী, তার মধ্যে আমি কি চিন্তা ঢুকাচ্ছি যে তুমি এইভাবে থাকো, তুমি এইভাবে নিজের হাত রাখো, হাঁটতে গেলে এটা করো ওটা করো। আমি তাকে এটা কেন শিখাবো? আমরা আমাদের এই সমস্ত লোকরা, আমাদের সিরিয়াল লোক যারা আছেন তারা কিন্তু এটা করতেছেন, কি করবেন, তারা তো বাধ্য হয়ে করতেছেন। কিন্তু রাষ্ট্রের উচিতটা কি? রাষ্ট্রের উচিত থেকে জানেন, জঙ্গলেও গাছ আছে, পার্কেও গাছ আছে, কিন্তু কিন্তু পার্কে পশু নাই, পার্কে তো পশু নাই। আমাদের রাষ্ট্রের উচিত সেই পশুগুলিকে আটকে রাখা, পশুগুলিকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। সেই জায়গায় রাষ্ট্র পারছে না। কি কারণে পারছে না? তারা আবার অন্য একটা স্বার্থ দেখছে যে এইগুলি তো আমার কাজে লাগবে, এইগুলি তো আমাকে ভোট দেয়, এইগুলি তো আমার জন্য ভোট নিয়ে আসে, এইগুলিকে আমার জন্য জিন্দাবাদ বলে, অতএব তাদেরকেও চলতে দিতে হবে, এটা তারা ভাবে। এই জায়গাটাতে ঝামেলাটা হয়। কিন্তু এই যে আবু সাইদ খান, এই যে যাদের কথা ভাবছে ভোটের জন্য, এই সরকারের তো ভোটের চিন্তা করার দরকার নেই, তারা তো সরকারে দাঁড়াবে না, কোনো পলিটিক্যাল পার্টির সদস্য না, তাদের তো শক্ত হাতে দমন করার কথা ছিল। আজকে একজন উপদেষ্টা বলছেন এরকম মব তৈরি করা হলে কঠোর হতে বাধ্য হব, মানে 7 মাস পরেও সে কঠোর হতে বাধ্য হবেন আপনারা? কবে হবেন? কেন হয়নি এতদিন, কেন হয়নি সেটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা হচ্ছে যে এই সরকার ভোটে দাঁড়াবে না, কিংবা এই সরকারে যারা ভোটে দাঁড়াবে তাদের লোক নেই, এমনটা না। এই সরকারের ভিতর অনেকেই ধারণা করে যে এই সরকারেরও একটা রাজনীতি আছে, যদিও যেটা হওয়া উচিত ছিল যে এটা অন্তর্বর্তী সরকার, যে ক্যারেক্টারটা মানুষ আশা করে যে তাকে নিরপেক্ষ থাকা উচিত, কিন্তু সেখানে তো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট আছে বলে ধারণা আছে, তো সেইটা হয়। আর একটা হচ্ছে যে সবার তো একটা পলিটিক্স আছে, সেই পলিটিক্সটা হচ্ছে যে তারা এখানে নারীর অধিকার, এখানে তাদের প্রতি সম্মান, যে জায়গাটা, তো অনেকে মনে করে যে বরং নারীকে যারা সম্মান করে না, হেও করে, তাদেরই ভোট আছে বেশি। তো এই ধরনের একটা মত কিন্তু রয়ে গেছে। ধর্মের অপব্যাখ্যা যারা দিচ্ছে, কেন নারী যখন নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সেখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, পুরুষতান্ত্রিকতা আছে, ধর্মের অপব্যাখ্যা আছে, এবং সেখানে তাদেরও একটা নির্দিষ্ট রাজনীতি আছে। তো সেই রাজনীতিকে আমাদের সমাজে মোকাবেলা করা হয় না। আর একটা হলো, মাসুদ কামাল যথার্থই বলেছেন যে অনেকেরই ধারণা যে এখানে একটা মৌলবাদী উত্থান ঘটেছে, এখানে এক ধরনের মানে ধর্মীয় তথাকথিত সে ধর্মীয়, অর্থাৎ এটাকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে একটা শ্রেণী দাঁড়ানোর চেষ্টা করছে, যার কারণে কোন ধরনের পোশাক পরবে কি পরবে না। আপনি যেটা চিন্তা করেন যে বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটা, তো সে তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আর ওখানকারই একজন কর্মচারী, 4র্থ শ্রেণীর কর্মচারী বোধহয় বাইনটা, তো সে বলছে যে কোনভাবে কিভাবে পোশাক পরতে হবে। তাহলে এই যে জায়গাটা, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় তো এখানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারত, ওই বিশ্ববিদ্যালয় তো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না। এবং কি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পক্ষ থেকেও আমার মনে হয় যে সে নির্বিবাদে বিশ্ববিদ্যালয় বিচরণ করছে, মেয়েটা ঘরে ফিরে গেছে। এবং শুধু তাই না, মামলা অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছে মেয়েটা, কিন্তু হ্যাঁ আপনি যদি খেয়াল করে থাকবেন নিশ্চয়ই। তার বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা কি, দুঃখটা এখানে তো এই মেয়েরা তো কয়েকদিন আগে মিছিলে গেছে, তারা সরকার পরিবর্তন করেছে, তো পরিবর্তন করার পরে কিন্তু সে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, দুঃখটা সেখানে। আজকে আবার তাদেরকে মাঠে নামতে হয়েছে, এই নারীদেরকে। এর মধ্যে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে দেবো, এই যে নারীর অধিকারের উপর আমরা সব সময় হস্তক্ষেপ করি, পোশাকের উপর বিশেষ করে কথা বলে থাকি। তার মধ্যে একটি উদাহরণ আপনাদেরকে দিয়ে, আজকে একটা ব্যাংকে নোটিশ জারি করা হয়েছে যে মেয়েদেরকে কী কী পোশাক পরতে হবে, তার মধ্যে স্কার্ফ পরতে হবে, ফুল হাতা স্লিভস পরতে হবে। এটা কোন ধরনের সংস্কৃতি, এটা কোন ধরনের বাংলাদেশ? ইসলামী ব্যাংক হলেও কি এটা দিতে পারে কিনা, সেই জায়গায় মানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম যে এরকম
কেবল আমরা নারীকেই দমিত রাখার চেষ্টা করি, আমাদের চোখকে দমন করি না কেন, সেই জায়গাটা আসবো। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে এটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। যে প্রশ্নটি করে গিয়েছিলাম মাসুদ কামাল, এই যে নারীকে দমিত করা, দমন করার যে প্রবণতা আমাদের সমাজে রয়েছে, সেখানে এখনকার যে ঘটনাগুলো ঘটছে এগুলো আরও ফ্লারিশ করছে, সেটি কি সুযোগ বুঝে কোপ মারা নাকি অন্য কোনো কিছু? মাসুদ কামাল কাছে শুনি আগে, তারপরে আবু সাইদ খানের কাছে যাব। ও না, ঠিক আছে, সুযোগ বুঝে কোপ মারা কিনা এটা ক্লিয়ার না। ব্যাপারটা হলে আমি বলি আপনাকে, ওই যে একটু আগে বললাম যে একটা ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে, যে এর কারণটাকে আমি বলি আপনাকে। কারণটা হলো যে গত যে আওয়ামী লীগের যে শাসনামলটা, এই শাসনামলে সামহাও এই গ্রুপটা মনে করত যে তাদের উপর এক ধরনের টর্চার করা হচ্ছে, তাদেরকে দমিত করে রাখা হচ্ছে, এই গ্রুপটা তারা মনে করত। যখন ওদের পতন হলো তখন তারা ভাবতে শুরু করলো যে এখন আমরা এখন স্বাধীন, আমরা এখন যা ইচ্ছা তা করতে পারবো। এখন দেখেন, ইসলামপন্থী সব গ্রুপই কিন্তু এক না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিছু আছে যারা রিয়েলি মানে আপনার এক ধরনের মানে ইসলাম তো আসলে কোনো জঙ্গি ধর্ম না, অবশ্যই না। হ্যাঁ, তো তারা মনে করে যে প্রকৃত ইসলামটাই প্রতিষ্ঠা করা যেতে পারে এবং যেভাবে ইসলামের শাসন ব্যবস্থা তারা মনে করে সেটা হয়তো তারা বাস্তবায়ন করতে পারবে। আবার কেউ কেউ আছে না, প্রয়োজনে জিহাদ ঘোষণা করে যেভাবে হোক, যেটাকে অনেকে জঙ্গি হিসেবে বলে, তারাও হয়তো এখন কোনটা কতটুকু চলবে এটা নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা দ্বিধা ছিল। তারা অন্ততপক্ষে এটুকু বুঝতে পেরেছে তারা যারা তাদেরকে দমন করে রেখেছিল তাদের পতন ঘটেছে, অতএব তারা সবাই একসঙ্গে উল্লসিত হয়ে উঠেছিল এবং হয়ে তারা এখন টেস্ট করতেছে যে আমি কতটুকু যেতে পারবো। আর এই সরকার যে কাজটা করেছে, সরকার নিজেও মনে হয় কনফিউজ ছিল। সরকারের মধ্যে একটা ধারণা সম্ভবত তৈরি হয়েছিল যে এদেরকে কিছু বললে পরে হয়তো আমরা বিপাকে পড়তে পারবো, হয়তো আমি বিপাকে পড়ে যাব, হয়তো আমি দেশ চালাতে পারবো না। আমার ধারণা সরকারের মধ্যে এই ধরনের একটা দুর্বল চিন্তা, আপোষকামী চিন্তা হয়তো কাজ করছে। তাকেও শেখানো হয়েছে, তাকেও নানাভাবে প্রভাবিত করা হয়েছে, দেশ বিদেশ থেকে নানাভাবে কিন্তু প্রভাবিত করা হয়েছে যে এদেরকে ছাড় দিতে হবে, এদেরকে নাহলে তোমরা থাকতে পারবে না, এই ধরনের কথা কিন্তু হয়েছে। এবং এর মাধ্যমে সরকারও কনফিউজ যে আসলে আমরা কাদের মাধ্যমে ক্ষমতায় আসলাম। কারণ দেখেন আপনি, সরকার প্রধান প্রথমে বলতেছেন যে আমার এমপ্লয়ার হলো ছাত্ররা, যে ছাত্রদের মধ্যে কারা আছে, ছাত্ররাও প্রকাশ করেছে তাদের কিন্তু মূল মাস্টার মাইন্ডের যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে কিন্তু শিবিরের একটা আধিক্য ছিল। এখনো যারা আছে তারাও কিন্তু অনেকটা ওই ধরনেরই, অনেকে বলা বলি করে, কিন্তু হয় শিবির বলে, নাহলে কাউকে হিজবুত তাহরির বলে, নাহলে কাউকে অন্য এরকম ওই গ্রুপে কিন্তু আছে, কিছুটা প্রভাব এখানে আছে। কিন্তু কাজে সরকার নিজেও কনফিউজ, হয়তো এখনও তারা ওই অবস্থায় আছে। এই যে দোলাচল, এই দোলাচলের সুযোগটা নিয়েছিল এই লোকগুলো, এবং এই লোকগুলোর প্রতি সরকারের মনোভাবটা কি সেটা কিন্তু এখনও আমার কাছে ক্লিয়ার না। এই কারণে ক্লিয়ার না, আমরা কিন্তু দেখলাম এই মবগুলো কারা ক্রিয়েট করে। আপনি ওই মবটা দেখেন, আপনার অন্য যে কোনো মবই দেখেন, যেমন ধরেন আপনার গুলশানে কয়েকদিন একটা বাড়িতে ডাকাতি হলো, মানে জাস্ট মব ক্রিয়েট করে ডাকাতি করা হলো। আচ্ছা, তারা ধরলো কয়জনকে? 3 জনকে। যে উস্কানি কারা দিয়েছে প্রথম 3 জনকে ধরলো, বাপ বেটা এবং আরেকজনকে। ওকে, এই উস্কানিতে উত্তেজিত হয়ে কারা দরজা ভাঙলো তাদের কাউকে ধরা হয়নি তো। অথচ আপনি যদি বাংলাদেশের মোটামুটি 2-3টা টেলিভিশনের ফুটেজ কালেকশন করেন, আপনি প্রত্যেকটা লোকের চেহারা ওখানে পাবেন। এই লোকগুলিকে ধরে না কেন? আপনি আমাকে উস্কানি দিলেন যে সাইদ ব্যাগে ধরে আপনি একটা মার দেন, আমি মেরে দিলাম ওনাকে, শাস্তি আপনার হবে, কিন্তু আগে তো হবে আমার, আমি মারলাম কেন রে ভাই? তখন যে লোকগুলি ওখানে ভেঙে ঢুকলো তাদেরকে ধরছেন? ধরেন নাই। যে লোকগুলো থানার মধ্যে ঢুকলো, যে লোকগুলো থানার সামনে অবস্থা, তাদের প্রত্যেকটা লোক কিন্তু আইন রক্ষাকারী বাহিনীকে বাধাগ্রস্ত করছে। অবশ্যই। তো সেই লোকগুলিকে ধরা হয়েছে? ধরা হয়নি তো। আর যদি আপনি না ধরেন তাহলে তারা কিন্তু বুঝতেই থাকবে, বিশ্বাস করতেই থাকবে যে এই সরকার আমাদেরকে এরকম করতে দিয়েছে।
যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থা নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বৈশাখ বৈশাখ তীব্র নিন্দা, ছাড় দেওয়া হবে না, হ্যান করা হবে না, এইগুলি ভাই অর্থহীন কথা। স্বরাষ্ট্র উপদেশে যে সমস্ত কথাবার্তা বলেন এর কোনো অর্থ হয়? উনি রোববার মধ্যরাতে একটা প্রেস কনফারেন্স করলেন, করে বললেন সোমবার থেকে দেখবেন দৃশ্য পাল্টে গেছে। কি পাল্টেছে? দৃশ্য পাল্টায় নাই, উনিও পাল্টান নাই, উনাকে পাল্টে দেওয়া উচিত ছিল। আমি তো মনে করি যে আপনি দৃশ্য পাল্টানোর কথা বলেছেন, পাল্টাতে পারেন নাই, অথবা আপনি পাল্টাই যান। তো উনিও তো পাল্টায় নাই। পাল্টায় নাই মানে কি? ওনার নিজের ভেতর থেকে কিন্তু একটু লজ্জা বোধ থাকা উচিত ছিল যে আমি এইবার কথা বললাম, আমি তো এটা বাস্তবায়ন করতে পারলাম না। তো লজ্জা পেয়ে উনি হয়তো আত্মসম্মানের দিক থেকে বিবেচনা করে হয়তো রিজাইন করতে পারতেন, উনি তাও করলেন না। সেই দৃশ্য দেখিনি আমরা। আবু সাইদ খান সেই জায়গাটা, ওই যে আমি একটু আগে বললাম যে বিভিন্ন জায়গায় চাপিয়ে দেওয়ার চেষ্টা, যে পোশাক কি পরবে নারীরা, সেটা তো প্রত্যেকের স্বাধীনতা। স্বাধীন দেশে বসবাস করি আমরা, সেখানে তুমি কি পরবা, আমি কি পরবো, বা আমার পোশাক নিয়ে তুমি তো কোনো কথা বলতে পারো না, তোমার পোশাক নিয়ে আমি বলতে পারি না। সে তো নিশ্চয়ই পারে না। অর্থাৎ যে কে কোন পোশাক পরবে এটা তার নিজস্ব স্বাধীনতার ব্যাপার। সে স্কার্ট পরবে না হিজাব পরবে এটা তার ব্যাপার। কিংবা কিন্তু অফিস থেকে নোটিশ দিয়ে যে বলা হচ্ছে যে এটা পরে আসো, এটা পারে না, এটা তো তার অধিকারের লঙ্ঘন। এবং এটা তো গভর্নমেন্ট ধরুন তাকে শোকজ করা উচিত যে এটা হচ্ছে কী করে করলো। এবং এটা তো মানব অধিকারের লঙ্ঘন, আদালতেও যেতে পারে, যে কেউ আদালতে, বিক্ষুব্ধ যে কেউ আদালতে যেতে পারে, কারণ এটা মানব অধিকারের লঙ্ঘন। অর্থাৎ যে পোশাক পরাটা তার একটা স্বাধীনতা, কে কোন পোশাক পরবে, কে কি খাবার খাবে, কে কোন উপাসনালয়ে যাবে, এটা সমস্ত ব্যক্তি স্বাধীনতা, এটা নিশ্চিত হওয়া দরকার। এবং এখানে সমস্যাটা হয়ে গেছে যে এখানে আন্দোলন এবং মপতন্ত্র এক না। তো আন্দোলন আর মপতন্ত্র এটা অনেকে মিলিয়ে ফেলছে। এবং যারা এই যে মপ করে বিভিন্ন রকম অপকর্ম করছে তারা কিন্তু এটাকে আন্দোলনও বলছে। এমনকি অনেক টেলিভিশনে আমি বলতে শুনেছি যে এটা হচ্ছে আগস্ট চেতনার, আগস্ট বিপ্লবের পুনরুত্থান, এখানে চেতনার পুনরুত্থান ঘটছে। তো এই ধরনের বক্তব্য কিন্তু দেওয়া হচ্ছে। অতএব এই জায়গাটা, অর্থাৎ যেখানে 6 মাস আগে যে অভ্যুত্থান হয়েছে 6 মাস পরে একই ঘটনা ঘটতে পারে না, সেটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্রিয় হওয়া দরকার, কিন্তু সে সক্রিয় হয়নি, কিংবা সে দেখে না দেখার ভান করেছে। তো এই জায়গাটা এখন গভর্নমেন্টের প্রধান এজেন্ডাটা কী হওয়া উচিত? এবং গভর্নমেন্টের প্রধান এজেন্ডা হওয়া দরকার হচ্ছে আইন শৃঙ্খলার উন্নয়ন। এবং এই এজেন্ডাটা তার বাস্তবায়ন করছে না গভর্নমেন্ট। এই ক্ষেত্রে হ্যাঁ, গভর্নমেন্টের কিছু কিছু জায়গায় সাফল্য নেই আমি বলছি না, তার সাফল্য আছে। এমনকি দ্রব্য মূল্য কোনো কোনো জায়গায় নিয়ন্ত্রণ করতে পেরেছে, অর্থনীতি খানিকটা ঠিকঠাক করেছে, ব্যাংকের প্রতি মানুষের আস্থা ছিল না সেটাও খানিকটা ফিরিয়ে আনতে পেরেছে, এগুলো আমি স্বীকার করি। কিন্তু আইন শৃঙ্খলাও উন্নয়নের ক্ষেত্রে তার ভূমিকা কিন্তু হতাশাব্যঞ্জক, মোটেই সেটা আশাপ্রদ কোনো ঘটনা না। এবং এই ব্যাপারটা সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ মন্ত্রীর ভূমিকা তো একা না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথাবার্তাও সেখানে মানুষকে হতাশ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী আর কি, মন্ত্রীর স্ট্যাটাস তো। তো এই যে তাকে মানুষকে হতাশ করে, তো এই জায়গাগুলোকে আমাদের মনে হয় যে বিবেচনা আনার দরকার। এবং সেখানে তাদের মানে এই উপদেষ্টাদের অ্যাকশন, কর্মকাণ্ডও কিন্তু বিবেচনা ব্যাপার। উপদেষ্টাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে, তো আমি অনেককে চিনি আছে, কিন্তু তাদের ভিতর অযোগ্য লোকও, অযোগ্যতার পরিচয় দিচ্ছে এমন লোকও আছে। তো তাদেরকে যোগ্যতার পরিচয় দিতে হবে, কেননা এখানে আইন ব্যক্তি তো তারা ব্যক্তি না, তারা তো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কি অ্যাক্ট করে, কোন ধরনের আচরণ করে, সেটা ওই প্রধান ব্যক্তির আচরণে কিন্তু সেটা প্রতিভাত হয়। তো যেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঠিকমতো দাঁড়াতে পারছে না, প্রশাসন নিয়ে ঝামেলা আছে, সব কিছু মিলে যখন ঝামেলা আছে, তখন ওই ব্যক্তিগুলোকে যেখানে চূড়ায় যারা বসে আছে তাদের যোগ্যতার সাথে বিষয়টাকে মোকাবেলা করতে হবে এবং সেই বাণী দিতে হবে। কিন্তু আমরা সেটা দেখছি না। জি, একদম পরিষ্কার। একটা ছোট বিরতি নিয়ে এসে আমরা পরের আলোচনায় যাওয়ার চেষ্টা করব। আপনারা থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন মাসুদ কামাল এবং আবু সাইদ খান, দুজনকে আবারও স্বাগত। মাসুদ কামাল, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শুরু হচ্ছে আগামীকাল থেকে, গণশুনানি, এবং এর মধ্যে বেশ কিছু দল নিশ্চয়ই নিবন্ধন নেবে। তার মধ্যে শুনেছি নতুন দল যেটা জাতীয় নাগরিক পার্টি, তারা 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনার বিশ্লেষণ একটু শুনি। না, এটা তো খুব ভালো। আমি কিন্তু নতুন দলটাকে স্বাগত জানাই, কারণ আমাদের হাতে না, যেমন আমরা কে, আমরা তো ভোটার, আমরা তো সাধারণ মানুষ। আমি তো পলিটিক্যাল পার্টি করি না, কোনো পার্টিকে আমি মানে আপনার আমি কর্মীও না, সমর্থকও না, আমি একজন সাধারণ নাগরিক। একজন সাধারণ নাগরিকের প্রত্যাশা কি?
আমরা চাই যখন ভোট দিতে যাব তখন যেন আমার ব্যালট পেপারে আমার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকে। তো আমাদের তাদের কোনো বিকল্প ছিল না। শেখ হাসিনা এটাকে কমাইতে কমাইতে একটাই নিয়ে আসছিল যে তুমি যেখানেই সিল মারবে ওইটাই আমার, তাই না? আমরা এরকম একটা ঝামেলা পড়ে গেছিলাম। তো আমরা পর্যাপ্ত বিকল্প চাই, সেই হিসেবে আমরা হয়তো ওদের মাধ্যমে আরেকটা বিকল্প পেতে যাচ্ছি। এটা আমার জন্য একটা ইতিবাচক ব্যাপার। প্লাস আমরা কিন্তু চাই যে এটা যেন ট্র্যাডিশনাল গতানুগতিক 8-10টা রাজনৈতিক দলের মতো না হয়। এখানে ইয়াং ছেলেমেয়েরা আছে, আমরা তাদের কাছ থেকে নতুন চিন্তা ভাবনা এখন পর্যন্ত পেয়েছেন কিছু? না, এখন পর্যন্ত পাইনি। এটা হলো সবচেয়ে দুঃখজনক, এখন পর্যন্ত পাইনি। এমনকি টাকা পয়সার হিসাবটাও পাইনি। ইন্টারেস্টিং হলো যখন তারা এই নিবন্ধন নিতে যাবেন তখন কিন্তু ওখানে একটা অপশন আছে, আপনাকে বলতে হবে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নাম্বার কত, ওই অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতি কত, এবং আপনার ব্যয়ের হিসাব দিতে হবে এখানে। আর 2 নম্বর হলো আপনার যে তহবিলটা এখানে আছে এই তহবিলটার উৎস কোথায়। আপনি শুরুতে বলছিলেন না আমাদের কিন্তু আইনের অভাব নাই, কিন্তু আইনের প্রয়োগ নাই। এরকম একটা আইন কিন্তু আছে। নির্বাচন কমিশন ইচ্ছা করলে যে কোনো দলকে প্রশ্ন করতে পারে যে আপনার আয়ের উৎস তো এখানে বোঝা গেল না, অথবা আয়ের উৎসটা অস্পষ্ট কেন, প্রশ্ন কিন্তু করতে পারে। করে নাই তো এখনো। করে না, করে নাই কারণে কিছু বৃদ্ধ অথর্ব লোককে নিয়ে নির্বাচন কমিশনে সবসময় বসানো হয়। আপনি নির্বাচন কমিশনে এখন পর্যন্ত আপনার মনে আছে কিনা জানেন, এখন পর্যন্ত কোনো অবসরপ্রাপ্ত ছাড়া আর কারো দেখছেন না? যে লোকটা রাষ্ট্রে, খেয়াল করেন, সচিব ছিল সে, এক পর্যায়ে গভর্নমেন্ট বললো ভাই তোমাকে আমার আর দরকার নাই, কারণ তোমার বয়স হয়ে গেছে, বয়সজনিত কারণে তুমি আর আমাকে সার্ভিস দিতে পারতেছো না, তুমি বিদায় নাও। এখান থেকে বিদায় নিয়ে ঘরে সে মনে করেন বছর 10 ঘুমাইলো, নাতি নাতনি খেলাধুলা করলো, নাতি নাতনি ওরা দাম দেয় না, সে অবস্থাতে ডাইকাই না, মানে তুমি এখন থেকে নির্বাচন কমিশনার হইলা। তাহলে ওই লোকের মধ্যে তো কোনো কর্মক্ষমতাই নেই। এবং এইভাবেই কিন্তু ইলেকশন কমিশনগুলি চলে, মেরুদণ্ডহীন লোক, ওরা তো শারীরিকভাবেই ঝুঁকে পড়ে, মানসিকভাবে তো আরো ঝুঁকে পড়ে। তো সে কি বলতে পারবে বিএনপিকে যে আপনার এই টাকার উৎসটা আমি বুঝতে পারছি না, আপনারা বোঝান, অথবা আপনি যে এই যে মহাসমাবেশ করলেন এই টাকাটা আপনি কোথায় পেলেন তার হিসাব এখানে নাই কেন? আপনাকে হিসাব দিতে হবে, কত টাকা ইনকাম করলাম, কত টাকা ব্যয় করলাম, ব্যাংকে ঢুকাবেন, ব্যাংকে থেকে ব্যয় করবেন, হিসাবটা কোথায়? নির্বাচন কমিশন এখন দেখাতে পারে। আমি দেখতে চাই, কেবল আমি এই মানে স্টুডেন্টদের দলকে আমি প্রশ্ন করছিলাম তোমরা এই মিটিংটা কেমন করে করলা ভাই, এটা আমার বোঝাও, টাকাটা কোথেকে আসছে, টাকাটা কি কোনো স্মাগলারের কাছ থেকে আসছে, এটা আমি বুঝতে চাই। যদি তুমি স্মাগলারের টাকা নিয়ে মিটিং করো তাহলে তুমি ক্ষমতায় গেলে স্মাগলারদেরকে হেল্প করবা, এটা তো আমরা চাই না। সেক্ষেত্রে আমি আশা করবো খালি এই দলটাই না, যত দল আছে সব দলের আয় ব্যয়ের হিসাবের ব্যাপারে নির্বাচন কমিশন এবার স্ট্রং হবে। যদি স্ট্রং হতে, এটা হলো তাদের প্রথম পরীক্ষা। যদি তারা স্ট্রং না হতে পারে আমি ভাববো এই নির্বাচন কমিশনও আগের নির্বাচন কমিশনারগুলির মতোই ওই একই গড্ডা লেগে প্রবাহে গা ভাসাচ্ছে। জি, সে জায়গাটা আবু সাইদ খান পাশের দেশ ভারতে রানিং আইএএস অফিসার, সিনিয়র আইএএস অফিসার প্রধান নির্বাচন কমিশনার হন এখনো পর্যন্ত। তার সেই মানে দাপটটুকু থাকে যেটি মাসুদ কামাল বললেন যে মানে 65 বা 60-এর পরে, অবসরের পরে 5 বছর 10 বছর পরে এনে যে আবার বসানো হয়, কর্মক্ষমতা তো থাকে না। কেন আমরা এটা পরিবর্তন করতে পারি না? সেইটা আমাদের মানসিকতা, কেননা আমরা আমলাতন্ত্রের বাইরে কোনো কিছু দেখি না। আমরা যেখানেই মনে করি আমলা, সাবেক আমলা এবং সাবেক বিচারপতি এবং সাবেকদের নিয়েই এই ধরনের, এখন পুলিশ প্রধান তো সাবেক, ঢাকার ডিসিও, ঢাকার কমিশনার পর্যন্ত সাবেক, মানে অবসরপ্রাপ্ত। সাংবিধানিক পোস্টগুলোকে এটা মানে তাদেরকে দিয়েই পূরণ করার চেষ্টা করা হয়। আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আর একটা আপনি যেটা আলাপ করছিলেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে তরুণরা যে দল করছে, বৈষম্য বিরোধী ছাত্ররা যে দল করছে, এটা ভালো। কেননা আমাদের রাজনীতিতে দীর্ঘদিন ধরে তারুণ্য নাই। এখানে সংসদ নির্বাচনগুলো বন্ধ ছিল, এখানে ডাকসু, চাকসু, ইকসুর নির্বাচন ছিল না, তরুণরা এখানে রাজনীতিতে আসে নাই। এবং আমরা স্বাধীনতোত্তর কালে কিংবা তারও আগে যে তরুণদের প্রাধান্য দেখেছি, আমরা দীর্ঘদিন ধরে তরুণরা রাজনীতিতে নেই। সেখানে ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবীরা, ব্যবসায়ী, সাবেক আমলা, সাবেকরাও ওখানে পলিটিক্সেও কিন্তু সাবেক আমলা, ব্যবসায়ী এদেরই প্রাধান্য বিস্তার করেছিল। সেখানে তরুণরা এসছে, এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি। তবে এই তরুণদেরও উচিত যে যে জিনিসগুলো হচ্ছে যে এখানে যেন শেষ হয়ে না যায়, সাপ্লাই লাইনটা থাকা দরকার। যেমন এখানে ডাকসু, চাকসু, ইকসু নির্বাচনগুলো হওয়া দরকার, বিশ্ববিদ্যালয়ে পরিবেশটা দরকার, বিশ্ববিদ্যালয় থেকে যেন কর্মী তৈরি হয় সেই সুযোগটাকে অবারিত করা দরকার।
তো তরুণদের দল, হ্যাঁ একটা দলটা তো নিয়মের মধ্যে আনা দরকার, নিয়ম কারণ সেটা রাষ্ট্রের ব্যবস্থা বিষয়। যেমন ধরুন ব্রিটিশ ভারতেও সেখানে দেখবেন যে কংগ্রেস মুসলিম লীগের তাদের ব্যাংক অ্যাকাউন্ট হতো এবং বাজেট সেখানে সম্মেলনে পাশ করা হতো, কিন্তু আমাদের দেশের মানে পাকিস্তান পিরিয়ডও হয়নি, এখনও হয় না। তো এখানে সব কিছুই গোপনে হয়। তো সব দলই এখানে, যদি সব দলই বলেন তো দুই ধরনের টাকা চলে আর কি। যেমন একটা হলো বড় ব্যবসায়ীরা টাকা দেয়, আর একটা হচ্ছে হ্যাঁ কর্মীদের টাকা কিংবা চাঁদা। গণচাঁদা, সাধারণ মানুষের চাঁদায় চলে। তো সেখানে দেখা যাচ্ছে যে বাম দল, এমনকি দু একটি ইসলামী দল, তারা এই গণচাঁদার উপর নির্ভর করে। কিন্তু বেশিরভাগ দল, বড় বড় দল, তো তারা হচ্ছে ব্যবসায়ীদের টাকার উপর নির্ভর করে, ডোনেশনের উপর ডোনেশনের উপর নির্ভর ডোনেশন করে। তো আর ফ্রি হয় না, এটা থেকে ডোনেশনের একটা পিছনে রিপ্লাই তো থাকতেই হবে। হ্যাঁ সেখানে রিটার্নের ব্যাপার তো থাকে যে ডোনেশনের, কিন্তু তারপরেও সেইটা ধরুন যে যুক্তরাষ্ট্রে সে কিন্তু পার্টি দিয়ে, হ্যাঁ, এমনকি ডিনার পার্টি এসে করে সেখানে টাকা ঘোষণা করা হয়। ডিক্লারেশন দিয়ে টাকা ডিক্লারেশন collect কে করা কত হয়। টাকা দেয় সেখানে প্রকাশ্য ঘোষণা হয় এবং সেগুলো পত্রপত্রিকায় ছাপা হয়। তো আমাদের এই কালচারটা, এই রেওয়াজটা বদলানো দরকার। যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র, তো সেখানেও তো ধনীরা টাকাই দিচ্ছে, কিন্তু কে কত দিচ্ছে সেটা একটা হিসাবের ভিতরে আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো হিসাবের মধ্যে নেই। দেয় তো, গোপনে দেওয়ার কি দরকার? হ্যাঁ, ডিক্লারেশন দিয়ে দেখ, সেটা মানুষ জানুক, অসুবিধা কি? মানে এটা একটা কালচার, এই কালচারটা এই কালচার দরকার, পরিবর্তন এবং করা এবং দরকার, সেটা জি। কেবলমাত্র বৈষম্য বিরোধী ছাত্র এটা করবে তা না, এটা বিএনপি সহ সব সবাইকে দলকে এটা করতে অনুসরণ হবে। করতে জি, হবে। একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আবু সাইদ খান এবং মাসুদ কামাল দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনারা আজকে সময় দিয়েছেন আমাদেরকে। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকবেন।